আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভারতে উৎপাদিত টিকা শুরু থেকেই পাবে বাংলাদেশ, জানালেন শৃঙ্গলা। রপ্তানিতে বাধা নেই বলছে সেরাম। ভ্যাকসিন কিনতে 4,236 কোটি টাকা বরাদ্দ, চলতি অর্থ বছরে খরচ 3,000 কোটি। পিকে হালদারের মা সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, মন্তব্য হাইকোর্টে। ইরফান সেলিমের জামিন মঞ্জুর, বাসায় অভিযানের ভিত্তিতে মামলা করা হয় বলছে র্যাব। রাজুকের অসৎ কর্মকর্তা কর্মচারীদের সাথে মিলে গোল্ডেন মনিরের বিশাল সাম্রাজ্য খতিয়ে দেখছে দুদক। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। ভাসানচরের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উন্নত মানের হাসপাতাল ও ক্লিনিক, খুশি রোহিঙ্গারা। ভারত উৎপাদিত টিকা বাংলাদেশ একেবারে শুরু থেকেই পাবে বলে নিশ্চিত করলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা। বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। আর টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেছেন। ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই বলে যৌথ বিবৃতি দিয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। আরও জানাচ্ছেন দীপু সারোয়ার। ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেয় অনিশ্চয়তা দেখা দেয়। সোমবার এ বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনও বলেছিলেন সময় মতোই ভ্যাকসিন পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগও আশার কথা জানায়। আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন। এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা। ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমকে শৃঙ্গলা জানান, বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে বলে জানান তিনি। সেরাম ইনস্টিটিউট প্রধানের বক্তব্যে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়, এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বস্ত করেন শৃঙ্গলা। প্রাথমিকভাবে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে। এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটও জানিয়েছে টিকা রপ্তানিতে কোনো বাধা নেই। প্রতিষ্ঠানটির সিইও টুইট করে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া সেরাম ও ভারতের বায়োটেক যৌথ বিবৃতিতে ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই বলে পরিষ্কার করেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেরাম সিইওর টুইট বার্তা রিটুইট করে বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন। করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহে 4,236 কোটি 78 লাখ টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। চলমান একটি প্রকল্পের আওতায় অর্থ অনুমোদন করা হলো। প্রকল্পের আওতায় 2020-21 অর্থ বছরে 3,030 কোটি টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এদিন মোট 6টি প্রকল্পের অনুমোদন হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। করোনা ভ্যাকসিন কবে এবং কিভাবে পাওয়া যাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে পরিকল্পনা কমিশনকে এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
বৈঠকে ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহে 4,236 কোটি 78 লাখ টাকা খরচের অনুমোদন দেয় একনেক। চলমান একটি প্রকল্পের আওতায় এই অনুমোদন দেয়া হলো। দেশে ভ্যাকসিন পরিবহন অপারেশন খাতে টোটাল ধরা হয়েছে 4,236.4278 কোটি টাকা। ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আমাদের বিমানে আসবে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে এটা সরাসরি চলে যাবে ইপিআই হেডকোয়ার্টারে, সেখানে তাদের স্টোর আছে, স্টোরে যাবে। পরিকল্পনা অনুযায়ী জেলা হেডকোয়ার্টারে যাবে, সেখানেও আমাদের স্টোর আছে, স্টোরে যাবে। সেখান থেকে যাবে উপজেলা স্টোর, উপজেলা স্টোর থেকে যাবে সেন্টারগুলোতে, যেখানে সরাসরি ভ্যাকসিন দেওয়া হবে। প্রকল্পের আওতায় চলতি 2020-21 অর্থবছরে 3,030 কোটি টাকা খরচ হবে। মোট ব্যয় 6,786 কোটি টাকা হলেও সরকারি অর্থায়ন 172 কোটি 45 লাখ এবং বিশ্ব ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ 614 কোটি 13 লাখ টাকা। আমাদের লক্ষ্য হলো 13 কোটি 76 লক্ষ লোককে টিকার আওতায় আনা। 18 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে এই টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। আমাদের তরফ থেকে আমরা শতভাগ তৈরি, অর্থের যোগান আছে, ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি। বৈঠক শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। দুই দেশের সরকার শতভাগ অবহিত আছেন, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন। দেরি হতে পারে না, আশা করছি না দেরি হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রকল্পের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কেস স্টাডির মতো হয়ে গেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ, আমি মনে করি, কারণ প্রায় 11 বছর চলছে, শেষ হচ্ছে না। এটাকে আমরা ইতিমধ্যে বললাম, আমরা এনকোয়ারি কমিটি যাবে একটা। এদিন প্রায় 9,569 কোটি 23 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্প অনুমোদন হয় একনেকে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 6.85%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 304তম দিনে 14,462 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 944। মোট শনাক্ত 5,17,920। নতুন 944 জন সহ সুস্থ হয়েছে 4,62,459। করোনায় মোট মৃত 7,670। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 32,86,885 জনের। অর্থ পাচার মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার সব 25 জনের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আর পিকে হালদারকে গ্রেফতারে যে কোনো সময় ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর অর্থ পাচারের দায়ে বাংলাদেশ ব্যাংকও এড়াতে পারে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানি 20 জানুয়ারি নির্ধারণ করেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 3 জানুয়ারি পিপলস লিজিংয়ে আমানতকারী 4 ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য তুলে ধরলে আদালত তাদের বক্তব্য লিখিত আকারে দাখিল করতে বলে 5 জানুয়ারি শুনানির দিন ধার্য রাখেন। মঙ্গলবার তারা লিখিত আবেদন জানান। হাইকোর্ট আদেশে তাদের পক্ষভুক্ত করেন। আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে, মহামান্য আদালত আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করেছে। প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শুনানিতে দেশে অর্থনৈতিক অপরাধ ঘটে যাচ্ছে আর বাংলাদেশ ব্যাংক নীরব থাকবে তা হতে পারে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। এই 24 জন বা 25 জন ব্যক্তিকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন মেনেই জিজ্ঞাসাবাদ করবে এবং এরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরা এদের বিদেশ যাওয়া বন্ধ করে দেবে। পাশাপাশি পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতি হাইকোর্টকে জানায় দুদক ও রাষ্ট্রপক্ষ। ইন্টারপোল মঙ্গলবার সব কাগজ পেয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। যে কাগজপত্রগুলা পাঠাইছি যেটা ওকে থাকে, যে কোনো মুহূর্তে রেড নোটিশটা জারি হতে পারে, ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হতে পারে কাগজপত্র ওকে থাকলে। গত 19শে নভেম্বর প্রায় 3.5 কোটি টাকা পাচার ও আত্মসাৎ করে পলাতক পিকে হালদারকে বিদেশ থেকে ফেরাতে ও গ্রেফতারের পদক্ষেপ জানতে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। হাজী সেলিমের বাসায় অভিযানের ভিত্তিতে এমপি পুত্র ইরফান সেলিমকে গ্রেফতার ও মামলা করা হয়েছিল বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে বিচারাধীন হওয়ায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি র্যাব মহাপরিচালক। এদিকে ভ্রাম্যমাণ আদালতের 2 মামলায় ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন আহমদ বাবু।
র্যাব সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজকের এই রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। হাজী সেলিমের চকবাজারের বাসা থেকে অস্ত্র ও মাদক যায়নি, পুলিশের এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে র্যাব মহাপরিচালকের কাছে জানতে চান সাংবাদিকরা। আমরা অভিযানের সময় এই যে সকল জিনিস আমরা পেয়েছি, এরপরে তদন্ত করে আমরা ঘটনাস্থলে যা পেয়েছি এর উপরে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন এটা আদালতের বিচার্যের বিষয়, আর বিচার্য বিষয় নিয়ে আমরা আরও অতিরিক্ত কথা বলতে চাচ্ছি। এদিকে ভ্রাম্যমাণ আদালতের মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই দুই মামলায় ইরফান সেলিমের 6 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দোকান কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক, সে সাথে ঢাকায় রাজকীয় বাড়ি, শপিং মল, 200-রও বেশি প্লট, ফ্ল্যাট রয়েছে তার। বলছিলাম র্যাবের হাতে আটক স্বর্ণ চোরা কারবারি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের কথা। মনিরের সম্পদের খোঁজ খবর করছে দুর্নীতি দমন কমিশনও। মূলত চোরা কারবার দিয়ে বিত্ত বৈভবের শুরু, এরপর রাজুকের অসৎ কর্মকর্তা কর্মচারীদের সাথে মিলে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন গোল্ডেন মনির। সাইদুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। মনির হোসেন ওরফে গোল্ডেন মনির হঠাৎই আঙ্গুল ফুলে কলা গাছ, যেন আলাউদ্দিনের চেরাগ পেয়েছিলেন। গড়ে ওঠে মনিরের সম্পদের পাহাড়, কিন্তু কিভাবে তার কিশোরবেলার বন্ধুরা শোনালেন সেই গল্প। ওই যে সমাহার ককারি যে চাকরি করতো, তো এই সুবাদে আস্তে আস্তে ও মা আলাদিনের চেরাগ 2 দিনে আইসা ওই যে বিল্ডিংটা করলো। তার বাবা রাজাকার হিসেবে এখানে পলায়ন করেছে যুদ্ধের পরে, এবং সে সিরাজ সাহেব পলায়ন করার পর সেখানে সে একটা মুদি দোকান চালাইতো। দেখেন হঠাৎ করে আসতে যেভাবে হোক, যে যেমনি হোক, উনি অনেক টাকা পয়সা, অনেক প্লট, অনেক কিছু, অনেক স্কুল, অনেক কিছু ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এক পর্যায়ে স্বর্ণ চোরা কারবারের সাথে জড়িয়ে পড়েন মনির। চোরাচালানের দায়ে 2007 সালে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলাও হয়। এখানে অনেক বাড্ডার ক্ষতিগ্রস্ত প্লটদের কাছ থেকে নামমাত্র মূল্যে হোক, জোরে হোক, যেভাবে হোক, তারা এই প্লটগুলিতে তারা নিছে। একটা দোকানে কর্মচারী 1000 কোটি টাকার মালিক হইবে, আসলে এটা বৈধভাবে ইনকাম করে কোনোভাবেই হওয়া সম্ভব না। বিএনপির রাজনীতি করা মনির 2001 সালে গণপূর্ত ও রাজুক কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। শুরু হয় জালিয়াতি, ভূমিদস্যুতা ও প্লট জালিয়াতির হোতা মনির মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্পে 6 তলা আলিশান বাড়িটি বানিয়েছেন। এই ডিআইটি প্রজেক্টেই রাজুকের প্রায় 200 প্লটও হাতিয়ে নিয়েছেন গোল্ডেন মনির। মূলত স্বর্ণ চোরা কারবারি ব্যবসা শুরু করেই আজ বিপুল বিত্ত বিভাগের উনি মালিক হয়েছেন। রাজুকের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে মূলত গোল্ডেন মনির বিপুল পরিমাণের প্লটের অবৈধ মালিক হিসেবে বনে যান। মনিরের আরও যে সম্পদ করেছেন তার মধ্যে আছে মনির বিল্ডার্স, উত্তরা গ্রান্ট, জমজম টাওয়ার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। জমজম টাওয়ারে আছে প্রায় 500 কোটি টাকার সম্পদ। বাড়িধারায় গোল্ডেন গিয়ার নামে গাড়ির যন্ত্রাংশের দোকান। বাড্ডা 11 নম্বর সড়কে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের 2টি এবং 2 কোটি টাকা দামের প্লট আছে। গুলশান, নিকেতন ও উত্তরা এলাকায় তার 30টির মতো ফ্ল্যাট রয়েছে। তার আরও কি সম্পদ আছে তার খোঁজ নিচ্ছে র্যাব। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে, এবং এছাড়াও রাজুক একটি তদন্ত কমিটি করেছে এই সকল বিষয়ে। আশা করি তাদের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এই বিষয়ে পরিষ্কার একটি তথ্যচিত্র পাওয়া যাবে। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। বিভিন্ন সংস্থায় তার সম্পদ জানতে চিঠিও দিয়েছে সংস্থাটি। এখন এমন একটা স্টেজ যে তদন্তকারী বা ইনকোয়ারি অফিসারকে এই মুহূর্তে তার কাছ থেকে এটা জানাও যাচ্ছে না। যথাযথ তদন্ত করেই মনিরের অবৈধ সম্পদ অর্জনের বিচার হবে বলেই আশাবাদী দুদক। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভাসানচরে নিশ্চিত করা হয়েছে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা। প্রায় 3,500 রোহিঙ্গার জন্য একটি 20 শয্যার হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও একটি 20 শয্যার হাসপাতাল ও 3টি কমিউনিটি ক্লিনিক। এর বাইরে বেসরকারি সংস্থা 2টি হাসপাতালও সেবা দিচ্ছে। উন্নত সেবা পেয়ে খুশি রোহিঙ্গারা। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া।
পরিকল্পিত নকশায় ভাষাঞ্চরে গড়ে উঠেছে এরকম ১২০টি ক্লাস্টার হাউস। প্রতিটি ক্লাস্টারে ১২টি বাড়ি আর একটি বাড়িতে ১৬টি করে ঘর। ৪ জন করে থাকতে পারবেন প্রতিটি ঘরে। ৪ ডিসেম্বর কক্সবাজার থেকে ভাষাঞ্চরে আসা রোহিঙ্গার মধ্যে পুরুষ ৩৬৮, নারী ৪৬৪ ও শিশু ৮১০ জন। দ্বিতীয় দফায় ২৯ ডিসেম্বর ৪৩৩ জন পুরুষ ও ৫২৩ নারীর সাথে আনা হয় ৮৪৮ শিশুকে। প্রায় ৩৫০০ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগেই সব ব্যবস্থা করা হয়। ২০ শয্যার একটি সরকারি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে সেবা দিচ্ছে। ১ মাসে সেবা নিয়েছেন ১৫০০-এরও বেশি রোগী। হসপিটালের জন্য যেসব ইকুইপমেন্ট প্রয়োজন সম্পূর্ণ ফুললি রান করানোর জন্য আমাদের সব ইকুইপমেন্টে চলে এসেছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে ভাষাঞ্চর হসপিটাল 1 এটা কাজ শুরু করে দেবে। বেসরকারি সংস্থার 2টি হাসপাতালও সেবা দিচ্ছে। প্রাথমিক সেবার মধ্যে ধরেন যেগুলো বেসিক অ্যাকিউট কেস, যেগুলো ধরেন জ্বর, সর্দি, ঠান্ডা বা হাইপার টেনশন, ডায়াবেটিক, ম্যালেরিয়া, যেগুলো আর কি ড্রাগ দিয়ে সারানো সম্ভব, এগুলো আমরা এখানে দিচ্ছি। প্লাস ছোটোখাটো কাটাছেঁড়া বা ড্রেসিংয়ের সেগুলো আমরা এখান থেকে করে দিচ্ছি। যে কোনো সমস্যায় ডাক্তারদের পাশে পেয়ে খুশি মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা। বালা ওষুধ খাইবার ভালো আর ফের উত্তর বেশি অশান্তি ফেসাক না যায় ডিম্বর মিলে মাত্রা কি করে যায় তারপর আছে তলবার টান্ডারে তাকে ইয়াল্লা বলে আসি। উন্নত চিকিৎসার জন্য ভাষাঞ্চর থেকে নোয়াখালী সহ অন্য হাসপাতালে নেয়ারও ব্যবস্থা রয়েছে। ৩৪৪৬ জন রোহিঙ্গার জন্য ভাষাঞ্চরে সরকারের ২০ শয্যার একটি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি এনজিওর আরও 2টি ক্লিনিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে সেবার মান বাড়ানোর জন্য সরকারের আরও একটি হাসপাতাল এবং 3টি কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে এবং সেটি খুব দ্রুতই শুরু হবে। এখানকার রোহিঙ্গারাও এখানকার যে স্বাস্থ্যসেবা সেই মান নিয়েও খুশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ভাষাঞ্চর। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে। বছরের শুরুতে ১২,০০০ নারী কর্মী নেবে জর্ডান, বছর শেষে যাবে আরো ৬,০০০। আটকে পড়া কাতার প্রবাসীদের বিক্ষোভ, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি। আবার আমন্ত্রণ রাত ১১:২১ সংবাদে। বছরের শুরুতে প্রায় ১২,০০০ নারী কর্মী নেবে জর্ডানের ক্লাসিক ফ্যাশনস। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতন, বোনাস ও অন্য সুবিধাও নির্ধারণ করা হয়েছে। বছর শেষে দেশটিতে যাবে আরও ৬,০০০ কর্মী। অখিল পোদ্দারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের প্রায় ৪৫,০০০ পোশাক শ্রমিক। কোম্পানি তো আমাদের সব খরচা দেয়, খাওয়া দাওয়া সব থেকে, থাকার ব্যবস্থা সব কিছুই আছে। এখানে মেয়েরা চাইলে একদম নিরাপদভাবে মা বাবার কোলে যেভাবে ঘুমায় ঠিক সেভাবে ঘুমাতে পারে। আমাদের মেয়েরা কাজ সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ, তারপর এরা সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে। করোনা পরিস্থিতির মধ্যেও রপ্তানি বাণিজ্যে আশাতীত ফল পাওয়ায় দেশটির বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশনস অ্যাপারেলস চলতি বছরের প্রারম্ভেই নিচ্ছে আরও ১২,০০০ নারী কর্মী। ক্লাসিক ফ্যাশন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা জিরো কস্টে সকল কর্মীদেরকে প্রেরণ করে থাকি। ওখানে তাদের থাকা, খাওয়া, স্যানিটেশন, মেডিকেল সব কিছু ফ্রি এবং তাদের নিরাপত্তা আমি বলতে পারি 100% এনশিওরড। Classic Fashion as a company, we have an ambitious plan. এবছর ক্লাসিক গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় ২০,০০০ নারী শ্রমিক নিচ্ছে। এরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জর্ডান যাবে। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, এমনকি কোনো কর্মীর কাছ থেকে নেওয়া হবে না 1টি টাকা। ক্লাসিকে কর্মরত ২৬,০০০ কর্মীর মধ্যে ১৩,০০০ই বাংলাদেশি। পাসপোর্ট না থাকলেও 2 দিনের মধ্যে তা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বোয়েসেল এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরও এ ব্যাপারে বিশেষ তৎপর। এভাবে চলতে থাকলে বছর শেষে অন্তত ২০,০০০-এর অধিক কর্মীর কর্মসংস্থান হবে। মাননীয় মন্ত্রী একজন ট্রু ফ্রেন্ড অফ ফরেন ওয়ার্কার্স। এ কারণে আমরা শপথ করেছি এই মুজিব বর্ষকে ধারণ করে আমাদের কর্মী ভাই বোনরা যারা যাবেন কোনো দালালের খপ্পরে তারা না পড়ে। এই জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছি।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন ক্লাসিক গ্রুপের চেয়ারম্যান সহ জর্ডান শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন। করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে। তাদের দাবি, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রবাসীরা বলেন, বারবার আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি। এদিকে বিক্ষোভ চলাকালে পররাষ্ট্র সচিব আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দিয়ে বলেন, কাতার রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের সরকারের হস্তক্ষেপে আমরা তাদের সমস্যা আলোচনার বিষয় করে শেষ করে আমরা যাইতে চাই, এটি আমাদের দাবি। আমরা যে আশা এখানে আসছি, কিন্তু সেই আশাটা আমাদের পূরণ হয় নাই। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। কোভিড পরিস্থিতিটা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, তো সুতরাং আমরা চাইলেই সেখানে সবাইকে নিয়ে যেতে পারছি না, কারণ আর তাদের দেশের যে কোভিডের যে সিচুয়েশন সেটা যদি কন্ট্রোলে না আসে, আমরা চেষ্টা করছি যাতে যত দ্রুত আপনারা যেতে পারেন। নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর ঘটনায় রিমান্ডে আসামিদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছিল পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের প্রতিবেদন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে উপস্থাপন করা হয়। এতে বলা হয়েছে, 4 জুলাই 5ম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজ হয়। 6 আগস্ট মামলা হলে পুলিশ আবদুল্লাহ, রকিব ও খলিল নামে 3 জনকে গ্রেফতার করে। তারা আদালতে 164 ধারায় জবানবন্দিতে জানায়, ওই ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 23 আগস্ট ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যায়। উচ্চ আদালত থেকে নির্দিষ্ট সময়ের জন্য জামিন পাওয়ার পর তা অপব্যবহার না করলে সে জামিন কোনো বিচারিক আদালত বাতিল করতে পারবে না। হাইকোর্টের এমন রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়। 2019 সালে 23 অক্টোবর চট্টগ্রামে ইব্রাহিম নামের এক ব্যক্তির জামিন বিষয়ে 4 দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। রায় নির্দিষ্ট সময়ের মধ্যে জামিনে মুক্ত ব্যক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে হাইকোর্টের আদেশ দাখিল না করার কারণে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন না। মঙ্গলবার এই আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। বিচার বিভাগ সহ সকল ক্ষেত্রেই প্রকিউরমেন্ট পদ্ধতি বাস্তবায়নের আশাবাদ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সংক্রান্ত বিচারকদের এক অনলাইনে প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, বিচার বিভাগের কাজে প্রকিউরমেন্ট পদ্ধতি বাস্তবায়ন হলে বিচারিক কাজে দক্ষতা বৃদ্ধি পাবে। নিত্য নতুন সুবিধা বাড়ার সাথে সাথে পারস্পরিক প্রতিযোগিতা বাড়বে বলেও জানান তিনি। ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচার বিভাগীয় বিভিন্ন সরকারি দরপত্র ক্রয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে 3 সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে দেশের 33 জন বিচারক যোগ দেন। সেবা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত 10 বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভাস্কর্য বিরোধীরা ভুল করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে ভাস্কর্য তৈরি হয় বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা, আমার মনে হয়, ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান সব শীঘ্রই হবে। আর এগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এগুলো হলো ইতিহাসের, এটা সংস্কৃতির একটা পার্ট। অবৈধ স্থাপনা যে কোনো উপায়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তাটি 20 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও দখলের কারণে তা আছে কোথাও 10 ফুট, কোথাও 15 ফুট। এই অভিযানে রাস্তার দুপাশের অবৈধ ভবন এবং স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়েছে। এতে করে এ রাস্তায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন উত্তরের সিটি মেয়র।
রাজুকের উপরে যারা অবৈধভাবে বিল্ডিং করেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ একটা সুন্দর শহর গড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিজেরা আপনাদের জায়গাটা ছেড়ে রাজুকের জায়গাটাকে আপনারা যেন রাস্তাকে প্রশস্ত করতে পারি আমরা। রাজধানী বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত গুলশান থানার এসআই কামরুল ইসলামের বাড়িতে থামছে না আর্তনাদ, শোক কাটেনি সহকর্মীদেরও। এদিকে পুলিশ বলছে কামরুলের মৃত্যু সাধারণ সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেই রহস্যে উদ্ঘাটনে চলছে তদন্ত। ইয়াকুব লিটনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। গত 30শে ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন গুলশান থানার এসআই কামরুল ইসলাম। কামরুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে, এখন শুধু আর্তনাদ। অকালে স্বামীর এই মৃত্যু ভাবিয়ে তুলেছে স্ত্রীকে। যদি আমার মেয়েটার দিকে থেকে আমার জন্য একটা ব্যবস্থা করতো তাহলে আমার খুব ভালো হতো। আমার মেয়েকে মানুষ করা লাগবে, আমার কোনো কিছুই নাই, সে কিচ্ছু করে নাই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের সঙ্গে কপালে চিন্তার ভাঁজ বাবা মায়ের। আমার ওই ছেলের উপরে সমস্ত আশা ভরসা আছিল, সংসারের দাবি দায় আছিল। কার ইন্ধনে এই ঘটনাটা ঘটাইলো যে মোটরসাইকেল কিছু না, মোটরসাইকেল বলে শুনলাম যে বলে বাম দিকে পড়ে গেছে, মোটরসাইকেল বলে গাড়ি গেল না, ক্ষতি হল না, আমার ছেলেটাকে এরকম ই হইল। কামরুলের প্রিয় কর্মস্থল গুলশান থানায় তার সহকর্মীরাও শোকাহত। সহকর্মীর মৃত্যুর বিচার চান তারাও। উনি সদা হাস্যোজ্জ্বল এবং সবার সাথে বন্ধুসুলভ যে ব্যবহার, এটা আমাদের চোখে এখনো ভাসে। সবার গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিল, তাকে হারিয়ে আমরা আসলে তদন্ত সাপেক্ষে দেখা যাবে যদি এরকম ঘটনা, যদি দুর্ঘটনা না হয়, যদি পরিকল্পিত হয়, অবশ্যই এটার বিচার হবে। এদিকে এই মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। এটা কি আসলেই নিছক একটি দুর্ঘটনা নাকি একটা হত্যাকাণ্ড, এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এটা অন্য কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমরা ডিটেক্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসবো। সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলেও জানান তিনি। সিসি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করছি এবং অন্যান্যভাবেও আমরা তথ্য কালেক্ট করতেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 10 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন, টানা 8 দিন পর কমেছে সূচক। জর্জিয়ায় সিনেটের 2 আসনে চলছে ভোট, 2 দলের জন্যই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংখ্যায়। চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত 250 বছরের পুরনো বাড়ি ভাঙার চেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে বাড়িটি দখলমুক্ত করে সেখানে বিপ্লবীদের স্মৃতি রক্ষায় জাদুঘর স্থাপনের দাবি জানান তারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কয়জন বাঙালি পুরো ভারতবর্ষে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম যাত্রামোহন সেন, তার পুত্র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেন ও তার স্ত্রী ব্রিটিশ নারী নেলি সেন। খ্যাতিমান বাঙালি আইনজীবী যাত্রামোহন সেনের গড়ে তোলা নগরীর রহমতগঞ্জের এই বাড়িটি গত অর্ধশত বছর ধরে বেদখল হয়ে আছে, যে বাড়ির সাথে সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীরা, যেখানে বিভিন্ন সময় এসেছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ অনেকেই। 75-এর পর থেকে এই ভবনটিতে শিশুবাগ নামে একটি স্কুল পরিচালনা করা হয়ে আসছিল। সোমবার দুপুরে স্কুলটির শ্রেণী কার্যক্রম চলাকালে আকস্মিকভাবে ঐতিহাসিক এই ভবনটির সামনের অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় দখলদাররা। পরে খবর পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত স্থানীয়দের নিয়ে ভবনটির সামনে অবস্থান নেন। প্রতিরোধের মুখে পরে ভবন ভাঙার কাজ বন্ধ করে বাড়িটি সিলগালা করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র।
মিথ্যা তথ্য ও জাল দলিলের মাধ্যমে আদালতকে প্রভাবিত করে ভবনটি ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আজ থেকে প্রায় 20 বছর আগে দেশের সাংস্কৃতিক সম্পদ রক্ষায় প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে ভবনটিকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানান বিশিষ্টজনরা। যেসব ভবন 100 বছরের পুরনো এবং ইতিহাসের কোনো না কোনো অবদান আছে, হেরিটেজ বিল্ডিং হিসেবে সেগুলোকে রক্ষা করতে হবে। বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণে ঐতিহাসিক ভবনটি অক্ষত রেখে বহুতল ভবন তৈরি করে ব্রিটিশ বিরোধী আন্দোলন স্মৃতি জাদুঘর ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার দাবি জানান বিশিষ্ট নাগরিকরা। এই ভবনটিকেও রক্ষা করার জন্য এবং সংরক্ষণে এগিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। শত বছরের বিপ্লবের স্মৃতি বিজড়িত এমন ভবন ভাঙা ধৃষ্টতা উল্লেখ করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। আগের দিন 4টার সময় এই অর্ডারটা পাস হয়েছে, পরের দিন সকাল 9টায় সেটা ভাঙতে আসা হয়েছে। আপনারা দেখেন তাহলে সর্ষের মধ্যে ভূত কোথায়। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দশ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে টানা 8 কার্যদিবস উত্থানের পর সূচক কিছুটা কমেছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 360টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 113টির, কমেছে 197টির, আর অপরিবর্তিত ছিল 50টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 42 পয়েন্ট কমে নেমে আসে 5609 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2546 কোটি টাকা, যা 2010 সালের 6 ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ লেনদেন। এদিকে লেনদেন বেড়েছে সিএসইতেও, লেনদেন হয়েছে 155 কোটি 49 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে উৎপাদিত টিকা শুরু থেকেই পাবে বাংলাদেশ, জানালেন শৃঙ্গলা। রপ্তানিতে বাধা নেই বলছে সেরাম। ভ্যাকসিন কিনতে 4,236 কোটি টাকা বরাদ্দ, চলতি অর্থ বছরেই খরচ 3,000 কোটি। পিকে হালদারের মা সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, মন্তব্য হাইকোর্টের। ইরফান সেলিমের জামিন মঞ্জুর, বাসায় অভিযানের ভিত্তিতে মামলা করা হয় বলছে র্যাব। রাজুকের অসৎ কর্মকর্তা কর্মচারীদের সাথে মিলে গোল্ডেন মনিরের বিশাল সাম্রাজ্য খতিয়ে দেখছে দুদক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।